আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিলাম একটু ভ্রমণ করার উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা যাব আমাদের পার্শ্ববর্তী গ্রাম শলি। তো শলি বিলে অর্থাৎ ধরাইল বিল বলে, সেখানে বর্ষার সিজন, বর্ষা এসেছে, অনেক লোক ঘুরতে যায়, তারা অনেক কিছু দেখা যায়, অনেকেই মাছ ধরতেছে, কেউ কেউ ধান কাটতেছে, কেউ কেউ অনেক পশু পাখি লালন পালন করতেছে। তো আমরা ওই সাইটে যা ভিডিও করব এবং বিকাল টাইমে আসলে বনানী উচ্চ বিদ্যালয় মাঠে বাচ্চা পোলাপানের খেলা আছে, ফুটবল খেলা আছে, তো সেই খেলা দেখব। তারপরে ইনশাল্লাহ আল্লাহ যদি বাড়িতে নিয়ে আসে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা গাড়িতে উঠছি, আমার ব্যক্তিগত গাড়ি। আমার গাড়িটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR। তো আমি এবং আমার সাথে আছে আমার এক ছোট ভাই স্বপন। তো আমার ছোট ভাই ক্যামেরাম্যান। আমাদের পেজে বা যত ধরনের ভিডিও আছে আমার ছোট ভাই ক্যামেরা করে, খুব ভালো ক্যামেরা করতে পারে সে। তো তার সম্পর্কে বলতে গেলে ছোট ভাই খুবই লাজুক ছেলে। সে কলেজে লেখাপড়া করে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল সবে। তো দুঃখজনক বিষয় হচ্ছে কি, সে স্কুল লাইফ একটা অনেকে অনেক ধরনের সম্পর্ক করে, কিন্তু আমার ছোট ভাই একটা সম্পর্ক করছিল, যে কোনো কারণ দশায় সে মেয়েটার বিয়ে হয়ে গেছে। ভেরি স্যাড, খুব দুঃখজনক বিষয়। তো তারপরের থেকে আমার ছোট ভাই মন থেকে ভালোবাসলে যা হয় আর কি, তারপরের থেকে স্কুল লাইফ শেষ করছে, কলেজেও প্রায় শেষের দিকে, ইন্টারমিডিয়েট পাস করলে পরে হয়তো সে যা এখন অন্য কোনো জায়গায় ভর্তি হওয়ার চান্স নেবে। তো এ যাবৎ তার লাইফে হাজার হাজার মেয়ে তাকে অফার করেছে, অনেক ধরনের আচার ব্যবহার অনেক কিছু দিয়ে তাকে আকৃষ্ট করতে চেয়েছে, কিন্তু আমার ছোট ভাই সেই যে একটা মেয়ের প্রেমে পড়েছিল, তাকে আজও সে মিস করে, ভুলতে পারে নাই। তো আমি ওরে জিজ্ঞেস করি যে আচ্ছা ছোট ভাই, তুমি কি লাইফে আর সম্পর্ক করবে না? তো বলে যে ভাই, সম্পর্ক জীবনে একবারই। সম্পর্ক আমি করছিলাম, মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু সে আমার ভালোবাসার মূল্যায়ন করে নাই, সে আমাকে গুরুত্ব দেয় নাই, সে আমার সাথে টাইম পাস করছে। এখন তার বিয়ে হয়ে গেছে, স্বামী, সংসার নিয়ে সে সুখে আছে, বেশ সুখে থাক। তো এগুলো শোনার পর আমিও বুঝি যে আসলে ভালোবাসা কি জিনিস। তা ভালোবাসা বা ভালোবাসার মানুষের জন্য যদি কেউ স্যাক্রিফাইস বা ত্যাগ করে থাকে, আমার ছোট ভাই তার ভিতরে একজন। লাইফে অনেক মেয়েকে সে রিজেক্ট করেছে। তো যাই হোক, এবার মেইন পয়েন্টে আসি। আমার ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, সে এখন ম্যাচুরিড বিয়ের জন্য, তো বিয়ে করবেই না বলে 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 অনেক বোঝানোর পর অবশেষে সে বলছে যে আচ্ছা ভাই ঠিক আছে। ও একটা মজার ঘটনা কি, এই যখনই বিয়ের কথা বলি এমন তেমন বলতে 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 একদিন তোর এক বন্ধু আপন নামে সে বলতেছে, কিরে বন্ধু তুই বিয়ে করবি না? তো লাস্টে জিজ্ঞেস করতেছে আচ্ছা গোস্ত খাইস না বাড়িতে কয়দিন ধরা? তো বললে এই মাঝে অনেক দিনই হয়ে গেল। পকেট থেকে টাকা বের করে দিয়ে করতেছে, যা প্রয়োজনে গোস্ত খা, কিন্তু এই 2 টুকরা মাংসর লোভে আমার জীবনটা বরবাদ করে দিস না। তো পরে করতেছে আমি আল্লাহ খালি কি হবি। পরে ও বলতেছে টাকা দিলাম 700, 1 কেজি মাংস কিনা পরিবার সহ গোস্ত খাবো, কিন্তু জীবনে কোনো দিন আমার বিয়ের কথা বলবো না। তো তারপরে সে আর বলে না। এখন আমি বলি দেখি বিয়ে না করুক, আমাকে যদি একটু মাংস খাওয়ানোর টাকাটা দেয়। তো যাই হোক,
এ পর্যায়ে সে একটা সিদ্ধান্ত নিছে, একটু শর্ত সাপেক্ষ দিছে যে ও যদি ওর বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড আপন নাম আমার ভাগ্না, বলছে যে ও যদি বিয়ে করে তার আমি 3 মাসের ভিতর বিয়ে করব, অথবা দুজন একসাথে বিয়ে করব। তো বললাম আচ্ছা দেখি, এ পাইলে তো আর হলো না, দেখি ওরা কিছু করা যায় কি না। এই ভাইবা আমি তো একটা সম্পর্ক করে দিলাম আমার ভাগ্নির সাথে। তো মাশাআল্লাহ দেখতে দুজন সেই সুন্দর, দুজনে মানাইতো সেই। তো সম্পর্ক চলাকালীন আমার ভাগ্নির মানে বিয়ে বিয়ে ভাব হয়। তো আমি ভাগ্নারে বললাম যে ভাগ্না তাহলে এই কথা, আমার ভাগ্নিরে তো দেখাশোনা চলতেছে, বিয়ে ঠিক হয়ে যাইতেছে, তাইলে তুমি কি করবা? তো ভাগ্না বললো যে মামা এখন আমি কি করব, আসলে আমি তো মানে কর্ম শিখি নাই, কর্ম না শিখে কীভাবে বিয়ে করব। পরে বললাম তাইলে কি তুমি আমার ভাগ্নিরে ফাঁকি দিবা? বলতেছে না আসলে মামা ঘটনাটা সেটা না, আমি ফাঁকি কীভাবে দেবো, আমি নিজেই চলতে পারি না, ওরে কিভাবে কামাই করে খাওয়াবো। তো আমি তখন হাদিস দিলাম যে আল্লাহ তাআলা একজন ব্যক্তির রিজেক তারকে তৈরি করার 50,000 বছর আগে রিজেক তৈরি করেছে, যে তুমি অনেক টেনশন করো না, 2 পা থেকে 4 পা বানাও, রিজেকের মালিক আল্লাহ। তো যাই হোক অবশেষে অনেক বুঝটুজ দিলাম, কিন্তু সময় সাপেক্ষে আমার ভাগ্নিটার বিয়ে হয়ে গেল। ভাগ্না কয়েকদিন গোতা ধরে এখানে ওখানে ঘুরল, কিন্তু কিছু বললো না, আমিও বললাম না, সেটা বড় কথা না। যাই হোক আমরা আস্তে আস্তে প্রায় বিলের কাছাকাছি চলে আসলাম। এটা হচ্ছে শলি বনানী বাজার। এক আঙ্কেলের দোকানে দাঁড়াইলাম কিছু কেনাকাটা করার জন্য, যাইতে বিলের ভিতর যা কিছু খাওয়া দাওয়া করা যায় এবং সময় কাটানো যায়। তো দেখতেছি দোকানদার খুবই ব্যস্ত আছে। আমি তারে বললাম যে মামা আমারে একটা পান বানায় দেন, কিছু জুস দেন। তো দেখলাম দোকানদারের সাথে একটা মেয়েও আছে, তো তারা খুশুমাশা পেছল পাড়তেছে। ওই অবস্থায় যা অবশ্য বিরক্তই করলাম, কিন্তু কিছু করার নাই। তো যাই হোক আমরা কেনাকাটা শেষে আমি পানটা নিলাম এবং মুখে দিয়ে আবার গাড়ি স্টার্ট করলাম এবং আমরা যেই মাঠে বিকালে ফুটবল খেলা হবে সেই মাঠের পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম অনেক মেয়ে দর্শক বসে আছে। মানে তা বিকাল টাইমে যে বাচ্চা পোলাপানগুলো খেলাধুলা করবে তাদের অভিভাবক, তারা নিয়ে আসছে, তাদের দুধ খাওয়াচ্ছে, ডিম খাওয়াচ্ছে, খাওয়ায় তাদের দেখলাম রেডি করতেছে। তো আমরা মাঠ ত্যাগ করলাম, পরে বিলের ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা গেছে, সেই রাস্তার পাশ দিয়ে আমরা রওনা করলাম, ধীরে ধীরে যাচ্ছি। দেখা যাক চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, সবুজ শ্যামল দেশ। এই তো আমার বাংলাদেশ, 6 ঋতুর দেশ। এখন বর্ষাকাল চলতেছে, বর্ষার সিজন। তো আপনারা দেখতে পারতেছেন যে পাশে যে ক্ষেতগুলো আছে, জমিগুলোতে কিন্তু কচুরি দিয়ে ভরে গেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটা নির্মাণ করতেছে, প্রায় কাজ অর্ধেক কাজ হয়ে গেছে। বাড়িটা খুব সুন্দর একটা পজিশনে বাড়ি করেছে। এই বাড়িতে কোনো দিন ইলেকট্রিক এর প্রয়োজন পড়বে না, বলতে গরমের কোনো ছাপ এই বাড়িতে পড়বে না। এখানে দেখতেছি আমরা যে এটা 3 রাস্তার একটা মোড় চলে গেছে বিলের ভিতরে এবং আর একটা চলে গেছে সাইড দিয়ে। তো আমরা বিলের ভিতরে গেলাম না, এখন রোদ, তাই আমরা সাইডের একটা রাস্তা দিয়ে, আঙ্গারু রাস্তা বলে এটা, সেই রাস্তায় আমরা রওনা দিলাম। দেখা যাক। একটা দুঃখের বিষয় কি, এত দূর রাস্তা আসলাম কিন্তু কোনো একটা মেয়ে দেখতে পারলাম না, যে যারে দেখলে একটা মনের ভিতর ফিলিংস আসবে,
এরকম কিছু দেখতে পারলাম না। যা দু চারটা পাইলাম তা সবাই মহিলা, মানে বয়স্ক। এটা আমাদের জন্য চলবে না। আস্তে আস্তে যাচ্ছি, গ্রামের ভিতর ঢুকে পড়েছি। হ্যাঁ, দেখতে পারতেছি অনেকেই আমাদের ভিডিও করা দেখে আমাদের দিকে তাকিয়ে আছে এবং বলতেছে যে চালিয়ে যাও, তোমাদের ভিডিও আমরা দেখি। এই এই দাঁড়া 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 বাবা দাঁড়া। এই ওরাই তো গরুর সাথে, আমি গরুর সাথে না, গরু আমার সাথে মেরে দিয়ে সারছিল। পরাই সংঘর্ষ হয়ে যাচ্ছিল, আর সংঘর্ষ হয়ে গেলেই তো বীর্যপাত হয়ে যেত নাকি, কই সরি। আচ্ছা, প্রায় আমরা বিলের কাছাকাছি মাঝামাঝি অবস্থায় চলে এসেছি। আকাশের যে একটা ওয়েদার দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কীরকম লাগ। তো গরিব মানুষ তো ভাই, ভালো একটা যদি ক্যামেরা অথবা আইফোন দিয়ে ভিডিওটা করতে পারতাম তাহলে জাস্ট আপনাদের বোঝাতে পারতাম যে ওয়েদারটা কীরকম ছিল। পরিবেশটা খুবই খুবই দারুণ ছিল, যা বলে বোঝাতে পারবো না। তো আমরা হয়তো বা একটু হিসাবে ভুল করে ফেলেছি। সেটা হলো আমাদের মেবি আরও 1 থেকে 1.5 ঘন্টা পর আসা উচিত ছিল, কারণ এখন রোদ, তাই কেউ বেড়াতে বের হয়নি। তাছাড়া এই রাস্তাতে মেয়ে ছেলে দিয়ে ভরপুর থাকে। এটাকে আমাদের গ্রাম্য ভাষায়, আমাদের গ্রাম অঞ্চলে গরিবের কক্সবাজার বলে। তো আর একটা বিষয় লক্ষ্য করে দেখতেছি, সেটা হলো যে আমরা একটু দেরিতে চলে এসেছি। আরও 1 সপ্তাহ আগে আসলে আমরা ভরপুর পানিসহ আরও অনেক কিছু দেখতে পারতাম, কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য, অনেক ব্যস্ততার কারণে আমরা সঠিক সময় আসতে পারি নাই। তাই দেখতে পারতেছি যে পানিগুলো ফুরিয়ে গেছে। তো এখানে আমি এসে দেখলাম একটা 3 রাস্তার মোড়। তাই আমি চিন্তা করলাম যে কোন দিকে যাব। এখানে একটা দিঘি দেখতে পারতেছি, অনেক বড়। তো ভাবলাম যে এইখানে গাড়িটা রেখে আমরা একটু সাইড দিয়ে হাঁটাহুটো করি, চলাফেরা করি। যেন আমি গাড়িটা ব্রেক দিলাম, ব্রেক দেওয়া ছোটো ভাইকে বলতেছি যে ছোটো ভাই, তাহলে আমরা এই সাইডটি নামি। তো আমি গাড়ি থেকে নেমে আমি দিঘির পাড় দিয়ে হাঁটাহুটো করতেছি এবং দেখতেছি যে চারদিকে পরিবেশটা কী। অবশ্যই এই দিঘিটা আমাদেরই, আমার বড় ভাইয়ের। তো বড় ভাই আশরাফুল ইসলাম, সে একটা সেলিব্রিটি লোক। তো যাই হোক, ভাই বললো যে হাসিম, আজকে তো আমি দিঘিতে যেতে পারবো না, তুই তো ওই সাইডে যাবি, তো গেলে পুকুরটা একটু দেখাশোনা করিস। তো আমি আমার ছোটো ভাইরে সেটাই বলতেছি যে পুকুরে মাশাআল্লাহ বাম্পার ফলন হচ্ছে, কারণ এখানতে মাছের বাজার খুবই ভালো। তো একটা বিষয় কয়েকদিন আগে খুবই চিন্তিত ছিলাম যে যেই আকারে মানে যে বর্ষার পানি আসছিল, তো ভাবলাম যে এই সাইডে যদি ভরপুর বর্ষা হয় তাহলে আমাদের এই পুকুরটা তলিয়ে যাবে। আর পুকুরটা যদি তলিয়ে যায় আমাদের প্রায় 60 থেকে 70 লক্ষ টাকার ক্ষতি হবে। তো আল্লাহর অশেষ মেহেরবান, বর্ষার পানি চলে গেছে, দেখতে পারতেছি। আজ অনেক দিন পর আসছি, তো ঝুঁকি আর নেই। এখন আমরা আর কিছুদিন পরেই পুকুরটাতে মাছ ধরবো। তো যখন মাছ ধরি তখনও আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো যে আসলে আমাদের মাছগুলো কী সাইজের হয়েছে। আমরা মূলত এই পুকুরে মাছ মেবি হিসাব করে মাছ ছাড়ি,
রুই, কাতলা, মৃগেল, বিকেট, সিলভার এই ধরনের মাছ আমরা আবাদ করি। যেহেতু এটা বড় পুকুর, তাই আমরা এখানে যখন প্রথমত মাছ ছাড়ি তখন আমরা অন্য পুকুর থেকে মাছ ক্রয় করার সময় একই সাইজের মাছ কিনি, যেমন হাফ কেজি সাইজের রুই, 1 কেজি সাইজের কাতলা, কেজিতে 2-3টা করে সিলভার, এই সাইজের মাছ আমরা গুনে হিসাব করে কত শতক জমি, কত একর, কত পিস দেওয়া যাবে সেটা হিসাব করে তারপরে আমরা পুকুরে মাছ ছাড়ি। তো মাশাআল্লাহ আমাদের মাছ এখন অনেক বড় হয়ে গেছে। আমরা রুই ছাড়েছিলাম কেজিতে 2-3টা, এখন মেবি আমাদের এক একটা রুই প্রায় 2-2.5 কেজি করে ওজন হবে। তো এবারের ফলনটা ইনশাল্লাহ ভালো হয়েছে। আমি সেই বিষয়েই আলাপ আলোচনা করলাম আমার ছোটো ভাইয়ের সাথে। তো আপনাদেরও দেখলাম যে বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি। যারা মূলত মৎস্য চাষি তারা এই বিষয়ে সবই বোঝে, কিন্তু আসলে যারা মৎস্য চাষ করেনি তারা হয়তো বুঝবে না। তাই দেখলাম যে ভিডিওতে তাদেরকে অনেক কিছুই বোঝানোর আছে, শেখানোর আছে, কিন্তু সময় সংকীর্ণ, যার কারণে হয়তো বোঝাতে পারিনি। আমি আমার ছোটো ভাইরে বলতেছি যে এবার এই পানিটা শুকায় গেলে পরে এই বিলে একটা সিজন আবাদ হয় আর 2টা সিজন হয় না। তাই আমরা এখানে এবার পরিকল্পনা নিয়েছি যে মেবি আর একটা পুকুর খনন করব। তো যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সামনে মাস থেকেই আমরা এখানে পুকুর খননের কাজ শুরু করব। দেখতে পারতেছি যে আবহাওয়াটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে, মেঘলা মেঘলা ভাব। সাইটের পরিবেশটা যতই এগোচ্ছি ততই পরিবর্তন দেখতে পারতেছি। তো সামনে একটা কি যেন সাদা সাদা দেখা যাচ্ছে, আমি ঠিকঠাকভাবে দেখতে পারতেছি না। তো দেখি সামনে এগিয়ে যাই, কি সেটা দেখি এবং আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পারতেছেন যে ওই যে 2টা মাইকও যাচ্ছে, সম্ভবত পাশের গ্রামে বিয়ে। তো বিয়েতে যাচ্ছে, তাদের অনুভূতিটা কীরকম আসলে তাদের কাছ থেকে না শুনলে বিষয়টা বুঝতে পারবো না। ছেলের অনুভূতি একরকম, এখানে কন্যার অনুভূতিটা অন্যরকম। তারা একটা নতুন সংসার শুরু করতে যাচ্ছে। আমরা দোয়া করি তাদের সংসার, দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক। তা আমার ছোটো ভাই বলতেছে যে ভাই আমি ভাবছিলাম যে বিয়ে শাদী করবো না, কিন্তু আসলে আজকের এই বিয়ের পরিবেশ দেখে মনে হচ্ছে যে না, বিয়েটা করা এবার আমার দরকার। তো তার কথায় আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি, কারণ যাই হোক আজ অনেক বছর বুঝায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করছে, বিয়ে করবে। আপনারা মেয়ে দেখবেন, আমি ছেলের মানে হাইট অনুযায়ী মেয়ে দেখার জন্য আপনাদের বলতেছি। ভাইয়ের হাইট কতটুকু হবে আমি জিজ্ঞেস করতেছি, সে বলতেছে যে মেবি 5.5-6 ইঞ্চি, না ও সরি 5.5-6 ফুট 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 এরকম হবে আর কি। তো যদিও ছোটো ভাই, তো তারপরও আমরা মানে মেলামেশা করি বন্ধুর মতন। এর ভিতরে আমি খুবই টায়ার্ড লাগতেছে, শরীরটা বেশি ভালো না, সবে মাত্র কয়েকদিন ধরা অসুস্থ থেকে মুক্তি পাচ্ছি, কিন্তু এখনও শরীরটা
আগের মতন হয়নি। ঔষধ খাচ্ছি, দেখা যাক। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমার শরীর স্বাস্থ্য, পরিবারের সবার শরীর স্বাস্থ্য, সবার সব কিছু ঠিকঠাক রাখে। কারণ একটা পরিবারে যখন সদস্য অসুস্থ থাকে তখন পুরো পরিবারটাই এলোমেলো হয়ে যায়। আমরা একটা সামনে একটা এটারে কি বলে, তাঁবু বলে, তাঁবু দেখতে পারতেছি। আমি জানি না যে আমার এই পুকুরশালা এই তাঁবুটা কি মানে বানিয়েছে, কি কারণে বানিয়েছে সেটা আমি জানি না। তো আমি চারদিকে ঘুরে ফিরে দেখতেছি যে আসলে তাঁবুটা কি কারণে বানাইছিল। তো আমি আশেপাশে লক্ষ্য করে দেখলাম কেউ নাই। তাই এবার বিসমিল্লাহ কয়া ভিতরে, তাঁবুটার ভিতরে আমি ঢোকার চেষ্টা করতেছি এবং দেখতেছি যে ভিতরে কিছু আছে কি না। আমি হামাগুড়ি দিয়ে তাঁবুটার ভিতরে ঢুকছিলাম এবং যাক সফলতার সাথে আমি বের হতে পেরেছি তাঁবুটার ভিতর থেকে। তো এই তাঁবুটা দেখে আমার বেশি সুবিধার মনে হলো না। আশেপাশে আমি ক্যামেরা দিয়ে দেখলাম এবং নিজেও দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জায়গায়, ফাঁকা জায়গায় আসলে তাঁবুটা কেন বানিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ঘোরাফেরা করে এখন আমি আমার গাড়িটা দেখাচ্ছি। আমরা ঘুরে ফিরে এখন গাড়ির কাছে চলে আসলাম। তা আমার বলছি তো যে আমার গাড়িটা আসলে অ্যাপাচি RTR 160cc গাড়িটা আমি ক্রয় করছিলাম শোরুম থেকে। এই গাড়ি নিয়েই এখন বর্তমানে আমি চলাফেরা করি। তো যাই হোক, এই গাড়ির কথা বলতে গেলে অনেক কিছুই মনে পড়ে যায়। স্কুল লাইফে যখন সাইকেল নিয়ে যেতাম, সাইকেল নিয়ে গিয়ে যখন বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতাম, চলাফেরা করতাম, তখন নিজেকে হিরো হিরো মনে হতো। মনের ভিতর তখন যে অনুভূতিটা ছিল সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করি, চলাফেরা করি, কিন্তু সেই আগের বন্ধুগুলোরে আর পাই না, একসাথে আড্ডা দিতে পারি না, সেই অনুভূতি আর আসে না। মনে মনে ভাবি যে সাইকেল লাইফই ভালো ছিল। এখন মোটর সাইকেল আছে কিন্তু আগের সেই সময়টা আর নাই। তো আমাদের পার্ক দিয়ে এক বড় ভাই গেল, সে বলতেছে যে কি ব্যাপার, আসো না কেন, এতদিন বাদে আসলা, বসো। তো বললাম যে না, বসবো না, একটু আশপাশ ঘুরে ফিরে দেখি কি অবস্থা। বড় ভাই বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখো, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবা। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, অবশ্যই বলবো। খুবই অসুস্থ, কথা বলাও সমস্যা, তো তারপরেও বলতেছি, কথা না বললে তো আর হয় না। তো আমি একটা ক্ষেতের ভিতর, জমির ভিতর কিছু একটা দেখতে পেলাম, কিন্তু আসলে বুঝতে পারলাম না যে জিনিসটা কি। তো আমি দেখি, সামনে এগিয়ে যাই, আসলে জিনিসটা কি দেখি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এই পুকুরের ভিতর একটা চতুর্ভুজ একটা কিছু বানানো আছে। আসলে যারা মৎস্য চাষি তারা বুঝতে পারবেন যে এই জিনিসটা বানানোর কারণ কি এবং এটা দিয়ে কি করে, এটার উপকারিতা কি। তো আসলে স্বপন দেখে দিও নাকি। তো যাই হোক, এক ছোটো ভাই আসছিল, তাই তার সাথে একটু কথা বললাম। ছোটো ভাই বলল যে বিস্কুট খাবে, তাই আমি একজনকে বললাম যে ছোটো ভাইয়ের জন্য একটা বিস্কুট নিয়ে আসো। তো এই তো অবস্থা। তো যাই হোক, এই যে সামনে যে একটা পাম্প দেখতে পাচ্ছেন, এটা আসলে
আবহাওয়ায় মাছ অনেক সময় গ্যাস ফর্ম করে, তো সেই সময় মাছকে নতুন পানি সার্ভিস দিতে হয় যেন তারা অক্সিজেন ফিরে পায়। তাই এই মেশিনটা এখানে সেট করেছি। আজকে বিকেলা থেকে মেশিনটা চালু করব, কারণ মোটর আছে, কিন্তু মোটরে যদি বিদ্যুৎ না থাকে তখন সমস্যা হতে পারে। তাই ব্যাকআপের জন্য আমরা শ্যালো পাম্প রেখেছি যেন কোনো সমস্যা না হয়। তো বলতে গেলে সেইটা যে ওই বিষয়টা নিয়ে আমি বলি আপনাদের। এটা হচ্ছে একটা চতুর্ভুজ সিস্টেমের একটা আমরা জায়গা করে নিয়েছি, মূলত নেট এবং কিছু বাঁশের সাহায্যে চারিদিক চতুর্ভুজ করে আমরা জায়গা করেছি। এবং এই যে একটা চারি দেখতে পাচ্ছেন, এই চারিটার কী কাজ সেটাও আমি বলবো। আসলে মূলত বলতে গেছি, আগে চতুর্ভুজ যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওইটার ভিতরে আসলে আমরা খাদ্য দিই, মাছকে খেতে দেই। ওর ভিতর দেওয়ার কারণ হচ্ছে এখানে বিলের ভিতর আমাদের পুকুর, তো এই পুকুরে যখন আমরা খেতে দেই তখন খাদ্যটা দু ধরনের হয়, একটা ভাসমান খাদ্য এবং আর একটা ডোবা খাদ্য। তো ডোবা খাদ্য দিলে সেটাতে কোনো সমস্যা হয় না, কারণ সেটা ডুবে যায়, মাছ অনায়াসে নিচে থেকে খেতে পারে। কিন্তু মাছও তো 3 শ্রেণীর মাছ থাকে, একটা উপরিভাগে থাকে, একটা মধ্য স্তরে থাকে এবং একটা নিচের জাতীয় মাছ। কিছু মাছ আছে যেমন আপনার হাংরি মাছ, সেটা নিচে থাকে, পানির তলদেশে থাকে, তাদের খাবার জন্য আমরা ডুবো খাদ্য দেই। তো খাদ্যটা যখন আমরা পুকুরের এক সাইডে দেই তখন বাতাসে খাদ্যটা জোরে একদম বাতাতে চলে যায়, তখন খাদ্য নষ্ট হয়। তাই আমরা এই জিনিসটা আবিষ্কার করেছি, যার ভিতর খেতে এই চারিতে করে খাদ্যর বস্তা নেই এবং নৌকোর মতন চালিয়ে ওই চতুর্ভুজ ওই খাদ্য যেটার ভিতর দেই সেটার কাছে যাওয়ার পর বস্তাটা খুলে ওর ভিতর খাদ্য দিই, যেন খাদ্যটা ভেসে কোনো সাইডে না যেতে পারে। তো কিছুক্ষণ আগে আমরা খাদ্য দিয়েছি, দেখতে পারতেছেন যে মাছ কিন্তু প্রায় সবই চলে এসে খাওয়া দাওয়া করতেছে, যার কারণে পানি নড়াচড়া করতেছে। এই তো অবস্থা। তো যাই হোক, আপনারা দেখতে পারতেছেন সবই আমি বলতেছি, অবশ্যই বুঝতে পারতেছেন। এবং যদি কোনো বিষয়ে আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় মৎস্য চাষ সম্পর্কে, তাহলে আপনারা আমাদের পেজে বিনোদন রাজা 2.0 এটাতে এসে আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমরা সাথে রিপ্লে অ্যান্সার দেব। তো আমি অনেক হাঁটাহাঁটির পর ক্লান্ত হয়ে গেছি, তাই ছোটো ভাইরে বললাম যে ছোটো ভাই না এবার একটু বসে একটু আরাম করি, তারপরে দেখা যাক অন্য কোনো পয়েন্টে বা অন্য কোনো দিকে আবার যাওয়া যায় কি না। ছোটো ভাই বললো হ্যাঁ ভাই, অনেকক্ষণ যাবত হাঁটাহাঁটি করলাম, ভিডিও করছি, হাত ব্যথা হয়ে গেছে, শরীরটা এমনিতেই দুর্বল। পরে করলাম যে বিয়ের আগেই যদি এরকম অবস্থা হয় তাহলে বিয়ের পর তোমাদের কি হবে, এটা কি একবার ভেবে দেখেছো? কয় যে ভাই এই এক্স্যাক্টলি আমি আপনাকে এইটাই বুঝাবার চাই। তো বললাম কী বুঝাবার লেগে চাও তুমি? পরে বলতেছে দেন না, বিয়ে করি নাই তাই। হ্যাঁ না, যাই হোক, একটু সমস্যার কারণে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো, তাই কথা বলতে সমস্যা হয়ে গেছে। হাসি এসেছে, একটু হাসি দিলাম, আলহামদুলিল্লাহ। তো ছোটো ভাইয়ের সাথে সেই বিষয়ে আলাপ আলোচনা করালো ছিলাম
তাইলে একটা কাজ করো, যেহেতু শরীর স্বাস্থ্য ভালো চলতেছে না, তো এবার একটা বিয়ে করে ফেলাও। হায়াত মৌতের কথা বলা যায় না, বিয়ে করা ফরজ প্রত্যেকটা মুসলিম নাগরিকের জন্য, প্রত্যেকটা পুরুষ জাতির জন্য। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে ছোটো ভাই বললো যে ভাই আপনি সবক টবক বাদ দেন, যখন বিয়ের কথা বিয়ে হরার লাগে তখন আমি তো হরবো, না হলে মানুষই ধরে ঘুরে হরাইয়া দিবি। বললাম আচ্ছা ঠিক আছে, কপালে যা আছে তাই তো হবি। এই বলে আমি একটু রাগান্তরিত হই, বললাম চল আজ তোদের নিয়ে আর এই সাইডে থাকবোই না, অন্য সাইডে চলে যাই। তো এই বলে গাড়িটা স্টার্ট করে রওনা দিলাম। কিন্তু কিন্তু আর একটা জিনিস আমি লক্ষ্য করতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন যে আকাশের এই সাইডে খুবই মেঘলা মেঘলা ভাব। আচ্ছা, আর আমরা যে সাইডে যাচ্ছি সে সাইডটা অনেকটুকুই ফর্সা, বলতে ওয়েদারটা খুবই ভালো, কিন্তু আমাদের পিছনে আমাদের বৃষ্টি তারা করতেছে। এক সাইডে বৃষ্টি হতেছে, এক সাইডে রোদ হতেছে। তো আমরা এখানে আরও কিছু সময় মানে কাটিয়ে দিতাম, কিন্তু আসলে বৃষ্টি এবং প্রাকৃতিক সমস্যার কারণে আমরা ব্যাক করতেছি। এই তো অবস্থা রাস্তাঘাটের। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে কিন্তু কোনো বৃষ্টি নাই, কিন্তু এই যে দেখেন ব্যাক সাইডে ফোনের ক্যামেরায় অবশ্য তত ভালো আমি দেখাতে পারতেছি না, কিন্তু ব্যাক সাইডে সেই রকমের বৃষ্টি হচ্ছে, যা বলে বোঝাতে পারবো না। অল্পের সাইডে আমরা বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছি, এর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের আর নিয়ত ছিল যে বিলের ভিতরে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটাতে যাব, কিন্তু আসলে প্রাকৃতিক সমস্যার কারণে ওই রাস্তাটাতে যাওয়া হলো না। তো এটা দুঃখজনক ব্যাপার হলেও আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, সেটা ভেবেই ওই মিশনটা ক্যান্সেল করলাম। তো এখন আমরা অন্য একটা পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সেটা হলো যে আমাদের পারিবারিকভাবে গ্রাম্যভাবে আমাদের ছোট ভাইয়েরা, ভাইস্তা, ভাগ্নে সবাই ছোটদের একটা খেলা আছে, ফুটবল খেলা। তো সেই খেলার মাঠে এখন আমি যাব ছোটো ভাইয়ের সাথে করে নিয়ে, এবং সেগুলো ভিডিও ধারণ করব এবং আপনাদেরকে দেখাবো। আমরা প্রায় মাঠের কাছাকাছি চলে এসেছি। আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে আমরা মাঠে চলে এসেছি, ইতিমধ্যে আমরা 5 মিনিটের মতন লেট করে ফেলেছি, তাই খেলাটা শুরু হয়ে গেছে। এখানে ছোট বড় সবাই মিলে মানে খেলাধুলা করে, যদিও এরা অনেক ছোট, হয়তো খেলা সম্পর্কে ততটুকু ধারণা নাই। আমি খেলাটা দেখতে পারলাম না, দেখি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে খেলাটা শুরু হয়ে গেছে, কিন্তু ওমা এটা আমি কি দেখতে পারতেছি? হ্যাঁ, মেসি রয়েছে গুলি। এটা কি ভাবা যায়? এটা তো ভাবার বাইরে। তো দেখা যাক, মেসি আমাদের গুলি। তো মেসি কি করে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো আমি চেষ্টা করতেছি যে আসলে গুলির সাথে কোনো কথা বলা যায় কি না, কিন্তু আসলে গুলি ওই দিকে তাকিয়ে আছে। এই যে আমি ডাক দিছিলাম, সে আমার সাথে কথা বলতেছে, পরে বলতেছে যে আমি লিওনেল মেসি, এবং মেসি ভক্ত একজন লোক, কারণ আমার বাবার নামও মেসি, আমার নামও মেসি। তো বললাম যে বলো কি, তোমার বাবার নামও মেসি? পরে বলতেছে যে আপনি বিশ্বাস না হলে পরে আমার বাসায় যান, যা জিজ্ঞেস করেন, দেখবেন যে ওরা বলবে যে আসলে আমাদের পরিবারের যতগুলো সদস্য আছে সবাই মেসি ভক্ত, তাই আমরা সবার নাম মেসি 1, মেসি 2, মেসি 3 এরকমভাবে রেখেছি। তো আপনারা
লক্ষ্য করে দেখছেন যে একটা ছেলে সেই শ্যুট করতেছে বলগুলো, ও সেভগুলো দিচ্ছে খুব দারুণভাবে। তাই ছোট পোলা, তাই খেলাটা হয়তো অত ভালো বোঝে না, কিন্তু এখানে দেখতে পারতেছি যে ও অনেকগুলো বল ভালোভাবে সেভ দিতেছে, লক্ষ্য করে দেখতেছে ভালো সেভ দিতেছে, এবং দুই দিক থেকে দুইজন বল আক্রমণ করতেছে, কিন্তু গোল দিতে পারতেছে না কেউ। তো এই তো অবস্থা। আপনারা দেখেন, খেলাটা দেখেন এবং উপভোগ করেন। এরই মাঝে একটা গোল হয়ে গেল, আমরা দেখতে দেখতে একটা গোল হয়ে গেল, গোল একটা গোল হয়ে গেল। যাই হোক, এক প্রান্তের খেলোয়াড়রা খুবই আনন্দিত, উৎসাহিত, কিন্তু অন্য টিমের ওদের মনটা খারাপ। আপনারা দেখতে পারতেছেন বলটা গোল হয়েছে এবং পুকুরের ভিতর চলে গেছে। এই বলটা এখন পোলাপান ঢেলে ঢেলে পানির থেকে উঠিয়ে তারপরে আবার মাঠেতে নিয়ে আসলো এবং খেলাটা শুরু হয়ে গেল। খেলাটা দেখেন, আমি দেখতে পারতেছি রানা থেকে শফিকের মাঝে কারাকারি চলতেছে। শফিক থেকে আসলাম থেকে হাবিবের মধ্যে কারাকারি চলতেছে। এখানে দেখতেছে স্বপন আর আপনের মাঝে কারাকারি চলতেছে। তো দুজনই ভালো খেলে, মাঠে এবং খাটে উভয় জায়গায় ভালো খেলে। আমরা এর আগেও তাদের খেলা হয়তো দেখতে পারিনি, কিন্তু শুনতে পেরেছি, কারণ সব খেলা আসলে দেখা যায় না, কিছু কিছু জিনিস শুনেও উপভোগ করা লাগে। তাই বল কিন্তু আসতেছে, মেসি গুলে আছে মেসি। এখানে বেগি ছিল সেই কাদের মাঝখানে দেখলাম একটা টাকলা ভাইও আছে খেলা দেখতে, বড় ভাই মনসুর ভাই, আমার চোদ্দীয় বড় ভাই, সে বিআরডিপিতে চাকরি করে, আলহামদুলিল্লাহ ভালো একটা পোস্টে আছে, সততার সাথে আজ বিগত 10 থেকে 12 বছর যাবৎ চাকরি করে আসতেছে। তার বাদবাকি জীবনটা, চাকরির লাইফটা ভালোভাবে সম্মানের সাথে কাটুক, আপনারা সবাই দোয়া করবেন। তো দেখা যাক, এরই মাঝে হয়তো মেবি বিরতি, খেলার হাফ টাইম চলতেছে, হাফ টাইমের বিরতি চলতেছে। খেলোয়াড়রা কিছু পানি ফুনি, চা বিস্কিট এগুলো খাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যে মাঠের মাঝে একটা বকরি আছে, বকরিটা অনায়াসে মানে খাওন দাওন করতেছে, আর প্লেয়াররা খেলতেছে, কিন্তু কাউরে কোনো সমস্যা করতেছে না, ওরও সমস্যা হচ্ছে না, কারণ সবাই পোলাপান দৌড়াদৌড়ি করতেছে। একদিকে দেখতে গেলে বকরিটার ভয় পাওয়ার কথা, কিন্তু আসলে ও ভয় পাচ্ছে না, কারণ ওর কোনো সমস্যা হচ্ছে না, এবং খেলোয়াড়দেরও কোনো সমস্যা হচ্ছে না ওর কারণে। দেখা যাক, আমি মেসির কাছে এগিয়ে যাচ্ছি। এই তো, এই গোল না 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 গোল না, এই অবশেষে গুলি মেসি, সে তার নিয়ন্ত্রণে বলটা নিয়ে ফেলেছে, এবং তার যে প্লেয়ার তার কাছে বলটা ছেড়ে দিয়েছে, সে বল নিয়ে চলে গেছে মাঠের দক্ষিণ প্রান্তে বল চলে গেছে। আসলে আমরা বলও দেখতে পারতেছি না, কার পায়ে বল আছে তাও বলবার পারতেছি না। তাই দেখতেছি রাকিব, জনি সিং এর পোলা রাকিব থেকে কাউসার থেকে গোল। এরই মাঝে আমরা দেখতে পারতেছি যে আর একটা গোল হয়ে গেল, এবং মেসি সে খুবই হতাশযোগ্য হয়ে বলতেছে যে কি খেলিস তোরা, এই নে বল দিয়ে দিলাম, দেখা যাক ব্যাক শুট, ও মা কার লাগলো,
কোনে লাগলো, কিভাবে লাগলো আমি কিচ্ছুই জানি না, বুঝতে পারতেছি না কি বলবো, আর মাথায় কাজ করতেছে না, আমি পাগল হয়ে গেলাম। ও মা এ কি আজব খেলা! এই এই দাঁড়া 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 দাঁড়া, না না, বলটা 4 দাগের বাইরে। বলটা 4 দাগের বাইরে। আবার বল উত্তোলন হয়েছে, দেখা যাক কি হয়। আচ্ছা চলো খেলা। বলটা মাঠের দক্ষিণ প্রান্তে চলে গেছে, আসলে দেখা যাচ্ছে না। আপনাদের বলতে পারবো না যে আসলে কি আনন্দটা হচ্ছে। মাঠের চারদিকে দর্শক দিয়ে ভরপুর, আসলে দেখার মতন। আমি মেসির সাথে অর্থাৎ গুলির সাথে আমি কথা বলতেছি, সে আমাকে বলতেছে ভাইয়া আমাদের খেলা কি আপনি ভিডিও করতেছেন? তো আমি বললাম যে হ্যাঁ ভাইয়া তোমাদের খেলা আমি ভিডিও করতেছি, তোমরা ভালোভাবে খেলো, এখন শেখার সময়। দেখা যাক গোল হবে কি না, বল 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 এখনো বিপদ সীমার মাঝে আছে। না না, অল্পর সাইতে গোলটা হলো না। আর একটু যদি ভিতরে বলটা মারতে পারতো তাহলে বলটা গোল হয়ে যেত। তো গোল হলো না, ব্যাড লাক। এটার কি হলো? তো যাই হোক, বল আবার উঠেছে, দেখা যাক। বল খেলা চলতেছে, খেলা চলার উপরে আছে, দেখা যায় কি হয়। তো খেলাটা খুব সুন্দরভাবে চারিদিকের দর্শক উপভোগ করতেছে, দেখার মতন পরিবেশ ছিল। তো দেখা যাক, মাঠের ভিতর হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে খেলাটা সাময়িক সময়ের জন্য একটু স্থগিত ছিল। একটা প্লেয়ার ইনজুরি ছিল, তাকে উঠিয়ে নেওয়া হলো এবং সান্ত্বনাস্বরূপভাবে তাদেরকে বলিয়ে দেওয়া হলো যে তোমরা দেখে শুনে ধীরে স্থিরে সুন্দর করে খেলা পরিবেশন করো, আমরা দেখতেছি এবং আনন্দিত হতেছি। এর মানে বলটা উঠিয়ে গেল, দেখা যায়, দেখতে পারতেছেন যে বলটা কিন্তু বকরিটার একদম পাশ দিয়ে নিয়ে গেল, কিন্তু বকরিটা একবারের জন্য ফিরিয়ে তাকিয়ে দেখলো না যে আসলে আমার সাইড দিয়ে কি যাচ্ছে। তো কিভাবে বুঝাবো আসলে যে খেলাটা কি রকম ছিল। আমি যদি ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে হয়তো দেখাতে পারতাম যে আসলে খেলাটা কি দারুণ ছিল। তো যাই হোক, আমি একটু পানি বিরতি ছিলাম, ছোট ভাই বলল যে ভাই একটু পানি খায় নেন। পানি বলতে কুশালের রস খেলাম, যেটা এই গরমে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, শরীরের ক্লান্তি দূর হয়, পাশাপাশি পেশাবের জ্বালা পোড়া যত যা প্রকার সমস্যা আছে সবগুলোই সেরে যায়। আপনারা এই গরমের ভিতর, অতিরিক্ত গরমের কারণে যারা অস্থির হয়ে পড়েন তারা অবশ্যই রসালো জাতীয় কিছু খাবার সবসময় খাওয়ার চেষ্টা করবেন, যেমন শসা, আনারস, আপনার আখ অর্থাৎ কুশাল, এ ধরনের জিনিস খাবেন, তাহলে শরীরে পানি শূন্যতা হবে না। আর চেষ্টা করবেন বেশি বেশি পানি খাওয়ার। পানির অপর নাম এমনিতেই লোকে মানে বইয়ে পড়েছি, পানির অপর নাম জীবন, আসলে কথাটা মিথ্যা না।
যাই হোক, আমি একটু পানি খেয়ে নিলাম, অর্থাৎ রস খেয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক দর্শক গাড়িতে করে হেঁটে আসতেছে, দেখতেছে, উপভোগ করতেছে। দেখেন আপনারা সাইটে দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা খেলা উপভোগ করতেছে। এরই মাঝে আমরা দেখতে পারতেছি যে একটা অটোতে করে কিছু দর্শক আসতেছে, তাদেরকে আমরা ওয়েলকাম জানালাম আমাদের মাঠে খেলা দেখতে আসার জন্যে। তো ও মা দেখতে পাচ্ছেন এরই মাঝে মাঠের ভিতর দুইটা বল ঢুকে পড়েছে। এখন কোনটা থুয়ে কোনটা খেলবে আসলে প্লেয়াররা কিছুই বুঝতে পারতেছে না। দেখা যাক জনি থেকে আমিরুল থেকে সাগর আর আমিরুলের মাঝে কারাকারি হচ্ছে। সেখানে মুন্নার শট কিন্তু মেসির দারুণ একটা সেভ, আসলে সেভ, এই সেভটা না করলে হয়তো বা গোল হয়ে যেত। গুলি নিজেই বলটা বসিয়ে দিল এবং বেগিয়ে সেই আকরাম হোসেন শুট করে দিল এবং বলটা 6 দাগের বাইরে গেছে বলটা। ইতিমধ্যে বল ইন্ডিয়ার ছিল আমাদের, সে আর একটা বল এনে দিয়েছে এবং দেখতে পাচ্ছি দুইটা বল মাঠের ভিতর গড়াগড়ি করতেছে এবং পশ্চিম সাইড থেকে একটা ছেলে দারুণ শট করতেছে এবং 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 আকরাম ও নাসিরের মাঝে কারাকারি চলতে বলটা চলে গেল 4 দাগের বাইরে। পরিবেশটা খুবই চমৎকার, আবহাওয়াটা ভালো, কিন্তু হাফ টাইমের খেলা যেহেতু শেষ হয়ে গেছে, প্লেয়াররা অনেকেই অনেকভাবে ক্লান্ত, তাই আগের মতো না দৌড়ে খেলতেছে না, দিয়ে খেলতেছে। তো যাই হোক, আমি খেলাটা বাকি রেখেই আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে। আমার ভাগ্নে আপনকে নাকি মেয়ে বাড়ি থেকে দেখতে এসেছে, তাই বললো যে মামা আপনি কোথায় আছেন। তো আমি বললাম যে আমি তো একটু ফাঁকে আসি। তো বলতেছে যে মামা আপনি যত শীঘ্রই পারেন আপনি বাসাতে আসেন, কারণ বাসাতে আত্মীয় স্বজন এসেছে এবং আমাকে দেখার জন্যে। তো আপনি না থাকলে কিন্তু আমি তাদের সামনে যাব না, কারণ আমার একা যেতে শরম করে। পরে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি আসতেছি। এই বলে আমি খেলার মাঠ ত্যাগ করলাম এবং গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু বাগনা ফোন করেছে, দেখি কি করা যায়, সেই উদ্দেশ্যে আমি রওনা হলাম। তো আমি এখন রাস্তাতে আছি। এরই মাঝে রাস্তাঘাট দেখে শুনে আমি ড্রাইভ করি, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না প্রবাদে আছে। আসলে এটা শুধু প্রবাদেই না, এটা বাস্তব জীবনেও। আমার বয়সটা 25 আপ। তো আমার লাইফে আমি অনেক ছোটোবেলা থেকেই আমি গাড়ি ইউজ করি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা আমাকে গাড়ি কিনে দেয়। এর আগে অবশ্য বাইসাইকেল ছিল। বাইসাইকেল দিয়ে আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি ফার্স্ট টাইম বাইসাইকেল কিনি, হিরো। তো হিরো সাইকেলটা কেনার পর আমি সেটাকে 1 থেকে 1.5 বছর ইউজ করার পর তখন লাইফে যখন আমি 5-এ পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আমার বাবা খুশি হয়ে আমাকে বলে যে তোমার সাইকেলটা এবার চেঞ্জ করব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো খুবই খুশির ব্যাপার, কারণ নতুন স্কুল, নতুন সাইকেল, নতুন বন্ধু বান্ধবদের সাথে পরিচিত হব। তো তখন আমাকে আমার বাবা একটা ফোনিক্স সাইকেল কিনে দেয়। তখনকার সময় খুবই মানে
বলতে গেলে নাম্বারই একটা সাইকেল, সেটা হলো ফোনিক্স সাইকেল। তখন আমার বাবা আমাকে ফার্স্ট টাইম 11,500 টাকা দিয়ে উল্লাপাড়া থেকে আমাকে সাথে করে নিয়ে গিয়ে শোরুম থেকে একটা বাইসাইকেল কিনে দেয়। ওই বাইক সাইকেলটা যখন আমি কেনার পর আমি যখন স্কুলে আসি, তখন দেখি আমার বন্ধু বান্ধব সবাই আমার বাইসাইকেলের দিকে তাকিয়ে থাকে এবং আমাকে বলে, বন্ধু তোমার সাইকেলটা তো অনেক সুন্দর, তো একটু সাইকেলটা দাও, আমি একটু চালাবো। এরকমভাবে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে বাইসাইকেলটা আমি 2 বছর চালাই। এর ভিতর লাইফে অনেক কিছু ঘটে যায়, যা আসলে সব কথা শেয়ার করা যায় না। তো এইভাবে আমি যখন জেডিসি পরীক্ষা দিই, জেডিসি পরীক্ষার আগে আমার বাবা আমারে বলে যে, হাসিম তুমি যদি এবার জেডিসি পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারো, উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি তোমারে মোটর সাইকেল কিনে দেব। তো তখন আপাতত মানে মনের ভিতরে একটা আশা জাগে যে রেজাল্ট পাস তো আমি করবই, কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারলে বাবা আরও খুশি হবে এবং আমাকে মোটরসাইকেল যেহেতু কিনে দেবে, তাহলে তারও একটা প্রাপ্য আছে, তাই ভালো একটা রেজাল্ট আমি আমার বাবারে গিফট করব। তো তারপরে আমি জেডিসি পরীক্ষা দিই। আমাদের কেন্দ্র পরে হলো উল্লাপাড়াতে, সলঙ্গা ফাজিল মাদ্রাসা। তো তখন আমি জেডিসি পরীক্ষার জন্য মানে সেরকমভাবে প্রস্তুতি নেই এবং পরীক্ষা চলে, সফলতার সাথে আমি পরীক্ষা দেই এবং ভালো একটা রেজাল্ট নিয়ে মেবি অনেক বছর হয়ে গেছে, মেবি 4.75 পয়েন্ট নিয়ে আমি উত্তীর্ণ হই এবং সেটা ছিল আমাদের মাদ্রাসা লাইফের দ্বিতীয় সর্বোচ্চ রেজাল্ট। তো আমি যখন মানে পরীক্ষায় উত্তীর্ণ হই, তখন আমার বাবারে আমার একবারও বলতে হয় না যে আব্বু তুমি আমার গাড়ি কিনে দিতে চাইছিলে, তো আমার গাড়ি কিনে দাও। তো আমি যেই দিন রেজাল্ট শিট নিয়ে আমি আমার বাবার সামনে দাঁড়াই, আমার বাবা তখন আমারে ফার্স্ট টাইম মানে আমারে গাড়ি কেনার জন্য আমারে 1 লক্ষ টাকা দেয়। তো আমি 1 লক্ষ টাকা নিয়ে, তখন তো গাড়ি সম্পর্কে তেমন ধারণা ছিল না, তখন আমি একটা ড্রায়াং 80 গাড়ি কিনি আমি, তখন যার মার্কেটিং প্রাইস ছিল 67,000 টাকা। তো আমি বুঝতে পারছিলাম না যে আসলে আরেকটু বড় গাড়ি কিনলে কীরকম হতো। তখন প্রথম তো একটা হলেই হলো, সেই হিসাবে আমি 67,000 টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনি এবং গাড়িটা তখন ফার্স্ট টাইম চালানো, ওই গাড়ি দিয়েই আমি চালানো শিখি এবং গাড়িটা আমি মেবি 6 মাস ইউজ করি। তারপরে আমার বোন জামাই বলে যে, হাসিম তুমি আমাকে তোমার গাড়িটা আমাকে দিয়ে দাও, আমি ব্যবসা করি, ব্যবসার কাজে আসার জন্য আমার একটা গাড়ির দরকার। তো যখন বোন জামাই আবদার করে বসে, তখন তো আর কিছু করার নাই, তখন আমি তারে গাড়িটা দিয়ে দিই এবং আব্বু আমারে বলে, তাইলে তুমি যেহেতু তোমার বোন জামাইরে গাড়িটা দিয়েই দিলা, তো তুমি ক্লাস 9-এ ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পর আমি তোমার আর একটা আমি গাড়ি কিনে দেবো। তো তখন আমি 9-এ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর আমার বাবা আমারে ডিসকভার 100cc একটা গাড়ি কিনে দেয় 5 গিয়ারের। তো 5 গিয়ারের গাড়ি কিনে দেওয়ার পর আমি সেই গাড়িটা যখন চালাই, তখন অনেকেই আমার দিকে তাকিয়ে থাকে এবং আশেপাশে এই ডিসকভার 100 5 গিয়ারের গাড়ি খুবই কমই ছিল। তো তারপরে আমি গাড়িটা প্রায় 1 বছরের মতন চালানোর পর আমার বোন জামাই আমারে বলল যে, হাসিম তাইলে তুমি আমারে যে গাড়িটা দিছিলে, গাড়িটা অনেক ছোট, তো তুমি তো একটা বড় গাড়ি কিনেছো, তো তুমি গাড়িটা চেঞ্জ করো, তুমি তোমার গাড়িটা আমারে দিয়ে দাও। পরে বললাম যে, না ভাই, আমি তো এই গাড়ি দিয়ে আর ওই গাড়ি নিতে পারি না, তো আপনার যদি খুবই দরকার হয় তাহলে আপনি আর একটা কিনে নেন। তখন আমার বোন জামাই খুবই খোঁজাখুঁজি করে, কিন্তু আসলে ডিসকভার 100
সিসি গাড়ি 5 গিয়ারের। আর তখন মার্কেটে ছিল না, তখন ফোন জামাই বলে যে তুমি আমার গাড়ি দিয়ে দাও। পরে সে আমার এই গাড়িটাও নিয়ে নেয়। নেওয়ার পর আমি প্রায় 17 দিন গাড়ি ছাড়া ছিলাম। গাড়ি ছাড়া দেখলাম যে আজ 3-4 বছর আমি গাড়ি চালানোর পর গাড়ি ছাড়া আর আমার ভালো লাগে না। তো আমার সেই মানে পরিস্থিতিটা আমার আব্বু বুঝতে পারে এবং সে বলে যে আচ্ছা তুমি এসএসসি পরীক্ষা দাও, এসএসসি পরীক্ষা পর তোমার আমি আবার গাড়ি কিনে দেবো। তো পরে আমি এসএসসি পরীক্ষা দিলাম এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমারে আর একটা গাড়ি কিনে দিল, সেটা হচ্ছে টিভিএস মেট্রো 100 সিসি। তো পরে আমি ওই গাড়িটা কেনার পর গাড়িটা আমি প্রায় 3 বছর গাড়িটা চালানোর পর দেখি আশেপাশে বন্ধু বান্ধব অনেকেরই অনেক ধরনের গাড়ি। তো আমি তখন আর মনের ভিতর ভালো লাগে না যে আমার ছোট গাড়ি, আগে চালাইছি বড় গাড়ি, এখন ছোট গাড়ি হয়ে গেল, তাহলে বিষয়টা কেমন লাগে, মন মারা লাগে। সেই কারণে আমি আমার গাড়িটা বিক্রি করে দিয়া বাবারে বললাম যে আব্বু এই টাকা গাড়িটা বিক্রি করছি, তুমি আমারে আরও কিছু টাকা দাও, তাহলে আমি একটা বড় গাড়ি কিনবো। পরে আব্বু আমার খুবই ভালোবাসে, আমি বাবা আমার একটাই সন্তান, তাই সে আর আমার কথাটাও অমান্য করে নাই। সে আমাকে ভালোবেসে আমাকে আবার কিছু টাকা দিল। টাকা দেওয়ার পর আমি চলে গেলাম উল্লাপাড়া আটিয়ার শোরুমে, হৃদয় রূপন নামে একটা শোরুম আছে, সেই শোরুমে গিয়ে আমি এখন বর্তমানে যে গাড়িটা ব্যবহার করতেছি সেই গাড়িটা আমার অনেক গাড়ি ছিল, সেই গাড়ির ভিতর আমি আমার চোখে সেটাই পছন্দ হলো এবং আমার সাথে গিয়েছিল আমার এক কাকা এবং আমার এক বড় ভাই, চাচাতো ভাই, সে তারও পছন্দ। তো আমি গাড়িটা যেহেতু 3 জন মানুষ গেছি, 3 জনেরই পছন্দ, তাহলে আমি বললাম তাহলে আমি এই গাড়িটাই নেব। তো তারপরে আমি সেই গাড়িটা নিলাম এবং গাড়ি ক্রয় করার আগে গাড়ির যে লাইসেন্স বিষয় আছে সেই লাইসেন্স করার জন্য এককালীন আমি 17,500 টাকা জমা দিলাম। 17,500 টাকা জমা দেওয়ার পর গাড়ির লাইসেন্সটা আমি কমপ্লিট করে তারপরে গাড়ি নিয়ে বের হয়ে বাড়িতে আসলাম এবং বন্ধু বান্ধব, বড় ভাই, আত্মীয় স্বজন যাদের সাথে যখন দেখা হয় তখনই তারা শুধু বলে কিরে হাসিম, তুই আবার নতুন গাড়ি কিনলি, তাইলে আমাদের মিষ্টি খাওয়া। এইভাবে আমি একটা বছর শুধু মিষ্টিই খাওয়া গেলাম। যার সাথে যখন দেখা হয় সে তখনই শুধু মিষ্টির আবদার করে। তো এই হিসাব করতে গেলে দেখা যায় যে আমি প্রায় 10,000 টাকার আমি মিষ্টিই ফেলাই সব বেগ। তো আমাকে কেউ তার বিনিময়ে কিছুই খিলাই নাই, খালি খেতেই চায়। তো আজ প্রায় 2-2.5 বছর হয়ে গেল এই গাড়িটা ব্যবহার করতেছি। ইনশাল্লাহ গাড়ির কন্ডিশনটাও খুবই ভালো, যার কারণে চালাচ্ছি। তার পরিস্থিতি এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি 6 মাসের ভিতর আমি গাড়িটাও চেঞ্জ করব। তো আশা আছে যে 800 একটা না 3টা মোটরসাইকেল কিনবো, আমার এক ভাগ্নে, আমার এক ছোটো ভাই এবং আমি। যদিও গাড়িগুলো মডিফাই করলে পারে অনেক সুন্দর লাগে, একটু ছোট কিন্তু অনেক সুন্দর লাগে। তো বড় তো অনেকই চালালাম, এখন একটু ছোট চালিয়ে দেখি কীরকম হয়। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার স্বপ্ন, আমাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সবই যেন পূর্ণ হয়। তো আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি আমি ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে জায়গায় আমি একটা ব্যবসা করি, মোদি ভ্যারাইটিয়ার দোকানে আপাতত একটা নিজস্ব দোকান আছে, সেই দোকানেই ব্যবসা করি। আমি সততার সাথেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা দুর্ঘটনায় কিছু শত্রু আমাকে আমার দোকানে ডাকাতি করে এবং আমার 5-7 লক্ষ টাকার মালপাতি সহ
টাকা, ক্যাশ টাকা সহ অনেক কিছু আমার দোকান লুট করে নিয়ে যায়। আমি এই সময় থেকেই একটু আর্থিক অবস্থায়, মানে আর্থিক সংকটে খুবই ভুগতেছি। তো দেখা যাক, আল্লাহ যদি সহায় থাকে সফলতা একদিন আসবেই। এখন আমি চলে আসলাম আমার সেই দোকানের এরিয়াতে, এবং দোকানের যে লক অর্থাৎ তালা আছে, এটা একটা ইন্ডিয়ান তালা। আশা করি এটা অনেক ভালো এবং মজবুত। আমার দোকানে যে চুরি হয়েছিল, আসলে এই তালায় কোনো ক্ষয়ক্ষতি করে দোকান চুরি করতে পারেনি। টিন শিটের ঘর, তাই ব্যাক সাইডের টিন কেটে আমার দোকানে প্রবেশ করেছিল এবং সব কিছু ব্যাক সাইড দিয়েই পার করে নিয়েছিল। আমি দোকানে আসলাম, যেহেতু এখন সন্ধ্যার দিক, তাই দোকানের ভিতর আমি ঢুকে আগে দোকানের লাইটটা অন করলাম এবং ছোট ভাইরে বললাম যে তুমি বাইরে দাঁড়াও, আমি আগে দোকানটা খুলি। তো দোকানটা খুলি, তো